সারা দেশে বিশেষ সতর্কতা নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান আইজিপির। জুলাই আগস্ট ঘিরে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর ঐতিহাসিক দিন। জুলাইয়ে ভার্চুয়াল দুনিয়ায় লাল প্রোফাইলের বিপ্লব। জুলাই সনদের খসড়া নিয়ে প্রায় সব দলের অসন্তোষ। বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফেরার শঙ্কা প্রধান উপদেষ্টার। প্রলেপ দেয়া পরিবর্তন নয়, নতুন দেশ গড়ার তাগিদ। পিআর নয়, মানুষের বোধগম্য পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি। আওয়ামী লীগ মাথাচাড়া দিতে পারবে না, হুঁশিয়ারি এনসিপির। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক। ইতিবাচক শুল্ক হার পুনর্বিবেচনার আশা ঢাকার। সারা দেশে বিশেষ সতর্কতা নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। চ্যানেল 24-কে তিনি জানান, জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। আর গণগ্রেপ্তারের নামে মানুষকে হয়রানি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন হিরণ খান। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ায় স্থবির আওয়ামী লীগের কার্যক্রম। তবে অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সহিংসতা বা হামলার পরিকল্পনা রয়েছে দলটির, এমন তথ্য দিয়েছে গোয়েন্দারা। হামলার শঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদারে দেওয়া হয়েছে নির্দেশনা। যদিও পুলিশ মহাপরিদর্শক চ্যানেল 24-কে জানান, জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। কিছু সেন্স করছে যে নাশকতা হতে পারে, এর জন্য তারা একটা অ্যালার্ট দিয়েছে। নাশকতার আশঙ্কাই ধরে নিয়েছি। তার স্পেশাল ব্রাঞ্চের যে অ্যালার্টটা, এটা তো এরকমই। কোথাও বোমাবাজি করলো, কোথাও একটা আগুন লাগিয়ে দিল, এগুলোই তো করেছে তারা। সেটা তো এইভাবেই করে। জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন পুলিশ প্রধান। আমরা সতর্ক আছি। আমি মনে করি যে জনসাধারণ আমরা ওই দায়িত্বে আছি। আমি মনে করি যে তারা নিশ্চিন্ত থাকুন, আতঙ্কের কিছু নাই। গণগ্রেপ্তারের নামে অতীতে মানুষকে হয়রানির নজির রয়েছে। এবার সেদিকে নজর রাখার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময় এই ধরনের অভিযান পরিচালনা করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও কখনো কখনো একেবারে নিরপরাধ বা নিরীহ মানুষও কিন্তু এই ধরনের অবস্থার ভুক্তভোগী হয়। কিন্তু এবারের বাস্তবতায় এই কোনো নিরপরাধ কিংবা নিরীহ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়। চলতি বছর 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। 30 জুলাই 2024, প্রতিবাদ যেদিন রং ছুঁয়ে ছড়িয়ে পড়েছিল পুরো দেশ জুড়ে। প্রোফাইলের ছবি বদলে লাল রঙে সেদিন চুপ থাকাকে বয়কট করেছিল মানুষ। শোকের কালোর বিপরীতে ফেসবুকের স্ক্রিন জুড়ে সেদিন লাল শুধু বিপ্লব ছিল না, ছিল সত্য বলার ভয় ডরহীন ভাষাও। রাজপথে এক দফা এক দাবির অক্সিজেনও ছিল এই লাল। আরো জানাচ্ছেন নীল মাহবুব। সেদিন কোনো স্লোগান ছাড়াই একটা রং হয়ে উঠেছিল সরব বিদ্রোহ। স্বৈরতন্ত্রের কালোর বিপরীতে গণ অভ্যুত্থানের লাল। ভয় আর চুপচাপ থাকা দুটোকেই মানুষ সেদিন মুছে দিয়েছিল আঙ্গুলের স্পর্শে। যদিও রক্ত ছিল না কারো হাতে, শার্টে কিংবা বুকে, কিন্তু বারুদ সম প্রতিবাদে মানুষের বুকের ভেতর জমে থাকা ক্ষোভ সেদিন হয়ে উঠেছিল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। লাল লাভায় ভেসে গিয়েছিল নীল মুখবন্ধের বৃত্তাকার পৃথিবী, যেটা শুনেছিল পুরো রাষ্ট্রযন্ত্র। একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সেদিন হয়ে উঠেছিল ক্ষমতার রক্তচক্ষুর বিপরীতে বলতে না পারার জ্বালাময়ী মাই। আর একটি রং
বাক স্বাধীনতার আগ্নেয়াস্ত্র। অনলাইনের যে ক্ষোভের উদ্গীরণ সেদিন অফলাইনকে দিয়েছিল গণজোয়ারের শক্তি আর সিস্টেমকে হুঁশিয়ারি হুঙ্কার। জাতীয় পতাকায় সবুজের মধ্যে সূর্যের রংটা লাল, রক্তের রং লাল, বিপ্লবের রং লাল। শহীদ আবু সাইদ থেকে শুরু করে ফারহান ফায়াজ, মুগ্ধ, রিয়া পর্যন্ত তারা প্রত্যেকে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিলেন। সেই রক্তেরও প্রতীক তো এই লাল। এবং এই সব কিছু মিলে আমাদের স্বাধীনতা, আমাদের প্রতিবাদ, আমাদের দ্রোহ, আমাদের বিপ্লব সব কিছু এই লালে এসে মিলেছিল। এবং যখন সবাই আসলে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে এই লালে লাল সয়লাভ হয়ে গেল, তার প্রভাব আমরা দেখেছি 2 তারিখে দ্রোহযাত্রায়, দেখেছি 3 তারিখের সেই ঐতিহাসিক সমাবেশে যেখান থেকে 1 দফার ঘোষণা আসলো। 1 বছর পর অনেকেরই প্রশ্ন, সেদিন ফ্রেম বদলেছিলাম আমরাও, কিন্তু এখন প্রোফাইল ছবি তো বদলায়, সাথে সিস্টেমও কি? কেননা লাল হওয়া মানে শুধু যে একটা রং নয়, একটা সময়ের দায়ও। অভ্যুত্থানের পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে সকলের মধ্যে সহমর্মিতার পরিবেশটা আরো ঘনীভূত হবে, আরো ঘন হবে, সেটা সত্যি বলতে আমার মনে হয়েছে যে অনেকখানি বিঘ্নিত হয়েছে। একটা পজিটিভ বিষয় হচ্ছে মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন। যে জনগণ আসলে অভ্যুত্থান করেছে, সেই জনগণ কিন্তু আবার তার নিজের এজেন্সিটাকে কোনো না কোনোভাবে অনুভব করে এখন এসে। সেটা আমাদের পরবর্তীকালে কোনো সরকার স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে জনগণের এই ক্ষমতায়নটা অনেক বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে। প্রোফাইলের রং বদলানো সহজ, কিন্তু রাজপথের রক্ত, এই প্রতিবেদন সেই রঙের, স্মৃতির, রক্তের এবং প্রশ্নের, আদতে একটি গণ অভ্যুত্থানের, যেখানে সাধারণের খুব সাধারণ অভিব্যক্তি। 1 বছর পর আপনি কতটা লাল? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদের খসড়ানে সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। বিএনপি কোনো মন্তব্য না করলেও এটিকে অসম্পূর্ণ ও বিপজ্জনক আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। আর এই সনদে স্বাক্ষর করবে কি না দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এনসিপি। প্রাথমিকভাবে একমত হওয়া বিষয়গুলো চূড়ান্ত করে 31 জুলাইয়ের মধ্যেই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। জুলাই সনদের খসড়া সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন, যেখানে তুলে ধরা হয়েছে কমিশন গঠনের প্রেক্ষাপট ও সনদ বাস্তবায়নের অঙ্গীকার। দীর্ঘ আলোচনা ও পরামর্শের আলোকে খসড়া তৈরির দাবি করা হলেও এ নিয়ে দলগুলোর মধ্যে আছে ভিন্ন মত। বিগত দিনের আন্দোলনের ইতিহাস যুক্ত না হলে সনদে সই না করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। এনসিপির অভিযোগ, ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এর বাস্তবায়ন প্রক্রিয়া, আর সনদকে আরও সময়োপযোগী করার তাগিদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো, যে জিনিসগুলোকে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, যে সংস্কারগুলো আদতে না হলে এই ফ্যাসিবাদী কাঠামো দূর হবে না, সেগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করা না হয়, সেই ক্ষেত্রে জুলাই সনদে আমরা সাইন করব কিনা সেটি আমরা দলীয় ফোরামে কথা বলে সেটি বিবেচনা করতে হবে। এই জুলাই বিপ্লবের যে ফাউন্ডেশন, যেখান থেকে এই বিপ্লবের সূচনা, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় এই জুলাই সনদে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না। যেটা খসড়া আছে এখানে, এটাকে বেশ কিছু জায়গায় তো আমাদেরও সংশোধনী আছে, কিছু সংশোধন হবে, সংযোজনী হবে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তারা আজকেও দেখবেন, আগামীকালকে দুপুর 12টার মধ্যে আমরা আমাদের মতামতটা তাদের কাছে পৌঁছাবো। খসড়া নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে রাজি না হলেও পূর্ণাঙ্গ সনদের আইনি ভিত্তি দাবি জামায়াতের। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। সংস্কার কমিশনগুলোর টোটাল রিপোর্টের সংখ্যা 700-রও বেশি, রিকমেন্ডেশনের সংখ্যা সেই 700-রও বেশি রিকমেন্ডেশনের মধ্যে আমরা 650-র মতো, 650-র মতো আমরা সুপারিশে আমরা একমত পোষণ করেছি। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যেই সনদ চূড়ান্তের পরিকল্পনা তাদের। যে সমস্ত বিষয়গুলো কমিশনের কাছে দেয়া হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমাদের অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে সেই সিদ্ধান্ত দিতে হবে, এবং আমরা নিশ্চিত করতে চাই যেন 31 জুলাইয়ের পরে এই আলোচনা অব্যাহত না থাকে। আলোচনায় এ পর্যন্ত 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সকলেই চেষ্টা করছেন
আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গভীর সংস্কার না হলে ফিরে আসতে পারে স্বৈরাচার, এই শঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, একেবারে নতুন দেশ করতে হবে। এভাবে একটা বলির ভেতর থেকে এভাবে একটু উঠি দিই, ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে। পুলিশের গুলিতে চোখ হারানো মাহবুব কেমন আছে সেই তথ্যচিত্র দিয়েই শুরু হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের আয়োজন। শহীদ নাফিসের বাবা অভিযোগ করেন, ছেলেকে হত্যাকারী পুলিশ এখনো বাহিনীতে কর্মরত, আর দ্রুত জুলাই সনদ এবং বিচার চান শহীদ সৈকতের বোন। আমার ছেলের যে খুনি, সে কক্সবাজারে কর্মরত আছে, আমি তাকে অ্যারেস্ট করাইতে পারি নাই। By respectfully asking the interim government what steps have been taken to reform the police. অনুষ্ঠানে অপরাধীদের দ্রুত বিচারের আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। There needs to be accountability for these violations and crimes. That accountability needs to be in line with fair trial guarantees rooted in international human rights law. আর রাজনৈতিক দলের প্রতিনিধিরা শঙ্কা জানান, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে জাতির জন্য বয়ে আনবে দুর্যোগ। মৌলিক সংস্কারকে যেন আরো বাস্তবায়নযোগ্য করা যায়, সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য রেখেছি। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে। আমরা একটা জিনিস আমাদের সকলের বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। সবশেষে কথা বলেন প্রধান উপদেষ্টা। তার মতে দেশে দরকার গভীর সংস্কার, কোনো প্রলেপ দেয়া পরিবর্তন নয়। একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। ডক্টর ইউনূস আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গড়ে তোলা হবে নতুন দেশ, যেখানে স্বাধীনভাবে বাস করতে পারবে নাগরিকরা। এটা কয়েকটা কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দেশের মানুষ ইভিএমই বোঝে না, আনুপাতিক হারে নির্বাচন বুঝবে কিভাবে? এমন প্রশ্ন তুলে এই পদ্ধতিতে নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ভোটের যেদিন ঠিক হয়েছিল, সে সময় নির্বাচনের দাবি জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কেন্দ্রীয় নেতারা। বিএনপির মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে নয়, সাধারণ মানুষ বোঝে বিদ্যমান পদ্ধতি, তাই সংবিধান অনুযায়ী নির্বাচন দিতে হবে। যারা এখনো ইভিএম ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন। এর আগে বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ কর্মসূচি গণতান্ত্রিক পদযাত্রায় শিশু অনুষ্ঠানের উদ্বোধন করেন ফখরুল। বলেন, মানুষের উন্নয়ন না হলে সংস্কার কোনো কাজে আসবে না। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। সেই গুম কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার পরে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকারের ভিত্তি তৈরি হয় মিথ্যা তথ্যের ওপর। ডেটা অনলাইন রিয়েল টাইম ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ। আমাদেরকে এই জায়গায় যেতে হবে। উই শুড অল বি প্রিপেয়ার্ড ফর ইট। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে যতদিন গণঅভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে ততদিন আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। টাঙ্গাইল ও গাজীপুরে জুলাই পদযাত্রায় পথসভায় এসব বলেন এনসিপি নেতারা। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ দেওয়ার দাবিও জানায় নেতারা। জুলাই পদযাত্রা কর্মসূচির 29তম দিনে গাজীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা, স্থানীয় নেতাকর্মী, সমর্থক আর উৎসুক জনতার পদচারণায় তখন মুখরিত গাজীপুরের জয়দেবপুরের রাজবাড়ী মাঠ প্রাঙ্গণ। পদযাত্রা বাদেই পথসভার মঞ্চে ওঠেন এনসিপি নেতারা। এ সময় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর গুরুত্ব তুলে ধরেন তারা। দাবি ছিল দ্রুত সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর স্বতন্ত্রতা বজায় রাখার। 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি তাদের। হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। বাংলাদেশে যতদিন গণঅভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণঅভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। এর আগে মাওনায় সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন নেতারা। সকালে টাঙ্গাইল জেলা সার্কিট হাউসের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পদযাত্রা গিয়ে শেষ হয় নিরালা মোড়ে। এখানে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মজলুম জননেতা ভাসানীর আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এনসিপি। মাওলানা ভাসানী হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন, আমরা পিণ্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামি করার জন্য নয়। কোনো ব্যক্তি বা দল নয়, আগামীর বাংলাদেশের প্রশাসনকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান নেতারা। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও তাদের। আমরা প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। একই সময় রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিও জানায় এনসিপি। জুলাই পদযাত্রা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে 2 জেলাতেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। জুমাতুল বিদা, চ্যানেল 24, গাজীপুর। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেলে আধা ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে গাড়ি ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এতে আহত হন বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর সহ বেশ কয়েকজন। এদিকে ঘটনার পর ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর সব পদ স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে চট্টগ্রাম উত্তর বিএনপির কমিটি। মুখোমুখি বিএনপির দুপক্ষ, চলছে তুমুল সংঘর্ষ। রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে চট্টগ্রামের রাউজানের সাত্তারঘাট এলাকায় মঙ্গলবার বিকেলে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে দলের নেতাকর্মীরা রাউজানে যাচ্ছিলেন প্রয়াত এক নেতার কবর জিয়ারতে। এ সময় রাস্তায় শোডাউন দিচ্ছিল ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারীরা। এতে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় গোলাম আকবরের গাড়ি সহ কয়েকটি যানবাহন ভাঙচুর ও কয়েকটিতে আগুন দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বিভিন্ন ইউনিট। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাম আকবরের অভিযোগ, বিনা উস্কানিতে গিয়াস কাদেরের অনুসারীরা তার উপর হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি গিয়াস অনুসারীদের। গাড়ি থেকে যখন নামলাম দেখলাম যে একটা গুলি আমার লক্ষ্য করে আসতেছে। আমি ঘাড় ঘুরেলাম, ঘাড় ঘুরানোর পরে গুলিটা আমার ঘাড়, এই যে রক্তাক্ত ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল। এটা পরিকল্পিত হামলা, এটা গিয়াসউদ্দিনের নির্দেশে হয়েছে হামলা। সংঘর্ষের কারণে রাঙামাটি সড়কে ঘণ্টাব্যাপী বন্ধ ছিল যান চলাচল।
এই ঘটনায় গোলাম আকবর সহ আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে রিটেন লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য স্থানীয় থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছে। গেল বছরের 5 আগস্টের পর থেকে রাউজানে মুখোমুখি বিএনপির এই দুই নেতার অনুসারীরা। এতে দ্বন্দ্বে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 13 জনের। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। দীর্ঘ 6 বছর পর নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। গতকাল বিকেলে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত চলবে বিরতিহীন ভোট গ্রহণ। এবারই প্রথমবারের মতো হলের বাইরে হবে ভোট কেন্দ্র। শিগগিরই নির্বাচিত প্রতিনিধি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। প্রথম পদক্ষেপ হিসেবে ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা। জানানো হয় আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম OCS পদ্ধতিতে ভোট গণনা করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র, পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেয়া হবে না। তফসিল অনুযায়ী 11 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর 12 থেকে 18 আগস্ট পর্যন্ত দেয়া হবে মনোনয়নপত্র। 19 আগস্ট মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন। এরপর যাচাই বাছাই শেষে 26 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝান। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। প্রথমবারের মতো আবাসিক হলগুলোর বাইরে 6টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 18টি হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে দিতে পারবেন ভোট, যাকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দলীয় সরকার যখন আসবে সেই সময়ের কথা চিন্তা ভাবনা করেই হয়তো এই ডিসিশনটা নিছে এবং আমরা এটাকে ভালোভাবেই দেখতেছি, গ্রহণ করতেছি। আমরা বিগত সময় যেটা দেখেছি 2019 সালে বা যে হচ্ছে যে একটা ভোটের একটা কারচুপির যে বিষয় ছিল, আমরা চাই সেরকম যেন কোনো বিষয় না হয়। আমরা আসলে এই মুহূর্তে যে ডাকসুটা চাই সেটা হচ্ছে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় পোস্টারে থাকবে শুধু প্রার্থীর সাদা কালো ছবি, আর নির্বাচনের 24 ঘন্টা আগে বন্ধ করা হবে সব ধরনের প্রচারণা। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 21 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 31 আগস্ট। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন জানায় ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ায় একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে চেয়েছিল ইসি, কিন্তু তা প্রকাশের আগে আইন সংশোধন হওয়ায় এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকায় যে 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই তা প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েই জুলাই আন্দোলন দমনে ব্যবহার করা হয় মরণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি। শেখ হাসিনার নির্দেশনার কথা সে সময় পুলিশ প্রধানকে সরাসরি জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্দোলন দমনের পরিকল্পনা হতো প্রতিরাতের বৈঠকে। আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মাসুদুর রহমানের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 23 সেপ্টেম্বর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি।
5 পৃষ্ঠার জবানবন্দিতে 2018-এর ভোটের অনিয়ম, গুম খুন, জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান, যেখানে তিনি বলেছেন 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে 2 জন সচিব, এসবি প্রধান মনিরুল, ডিবির প্রধান হারুন, র্যাবের মহাপরিচালক, আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকেই উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠকেই সব পরিকল্পনা হতো। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক এই আইজিপি আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে 6 সমন্বয়ককে আটকের সিদ্ধান্ত হয়, যেখানে পরিকল্পনা করা হয় ভয়ভীতি ও মানসিক নির্যাতন করে কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দেওয়ার ব্যবস্থা করা হবে। ডিবি প্রধান হারুনকে জিন বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে স্পষ্ট করেছেন মামুন। উল্লেখ করেন, রাজনৈতিক সিদ্ধান্তে র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় হেলিকপ্টার মোতায়েন করা হয়। জবানবন্দিতে মামুন বলেছেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন। মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির হারুনুর রশিদ ও ওবায়দুল কাদের সহ অনেকেই। সরকার পতনের দিন কি করেছিলেন মামুন, সেটিও জবানবন্দিতে জানিয়েছেন তিনি। বলেন, 5 আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টারে পুলিশ হেডকোয়ার্টার থেকে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা, আহতদের ঘটনায় সে সময় পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। যদিও 5 পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার কথা কিছুই বলেননি তিনি। সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসেবে এই জবানবন্দিতে ভবিষ্যতে অটল থাকেন কিনা তা এখন দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেছে বাংলাদেশ প্রতিনিধি দল, যাতে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ওয়াশিংটনে বাংলাদেশ সময় রাত 12:30টায় শুরু হয় আলোচনা, যা চলে বুধবার ভোর 5:30টা পর্যন্ত। যাতে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বাণিজ্য উপদেষ্টা ছাড়া বৈঠকে অংশ নেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠক থেকে ইতিবাচক শুল্ক হার পুনর্বিবেচনার আশা করছে বাংলাদেশ। 3 দিনব্যাপী আলোচনা শেষ হবে আগামীকাল। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকিতে ফেলেছে মার্কিন শুল্ক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে এই কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। হাসিনা সরকারের মেয়াদে কেন বিএনপি ও জামায়াত সহ বিরোধী নেতারা সফর করেনি চীন? রাগঢাক না করেই সরাসরি জবাব দেন ইয়াও ওয়েন। বলেন, বিগত সরকারের বিরোধিতার কারণে গেল 10 বছর বা তার বেশি সময় ধরে সম্পর্ক রাখা সম্ভব হয়নি। অন্য এক প্রশ্নে চীনের রাষ্ট্রদূত বলেন, মাইলস্টোনের ঘটনা নিরপেক্ষ ও স্বচ্ছ অনুসন্ধানে চীন সহযোগিতা করবে। জানান, নির্বাচন নিয়ে আস্থা আছে বর্তমান সরকারের উপর। We note that Bangladesh and the US are intensifying tariff talks, those talks which have drawn widespread attention, concern Bangladesh's sovereignty and economic future. The US imposed a 35% tariff on Bangladesh, one of the least developing countries, which is neither reasonable nor ethical. একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই।